गुड आफ्टरनून चिल्ड्रेन। আমরা পড়ছি শ্রমের মূল্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আগের দুদিন আমরা এই গল্পটা পড়ছিলাম। এই গল্পটায় আমরা দেখতে পাচ্ছি যে শ্রম অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে জীবনে যা কিছু পাওয়া যায় তার মূল্য অনেক। হার্ডওয়ার্ক ছাড়া বা কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই জীবনে সহজভাবে পাওয়া যায় না, এবং যদি সেটা পাওয়াও যায় আমরা তার গুরুত্ব সেভাবে উপলব্ধি করতে পারি না। আজকে এই শ্রমের মূল্য গল্পে প্রায় শেষ ভাগে আমরা চলে এসেছি। তাহলে চলো আমরা গল্পটা শেষটা এবার পড়ে ফেলি। আগের দিন পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম তাতে মোটামুটি তার একটা সিনাপসিস করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমরা চারিদিকে যে সমস্ত বস্তু দেখতে পাই তা সবসময় কেউ না কেউ কষ্ট করে বানিয়েছে। সে তোমার যাই হোক না কেন, বিভিন্ন বড় বড় অট্টালিকা দেখতে পাই, পরিধেয় বস্ত্র, আমাদের খাদ্য থেকে শুরু করে সব কিছুই। পরিশ্রম ছাড়া কেউ জীবনে কিছু পায় না বা উন্নতি করতে পারে না। লেখক বলেছেন কোনো মানুষ বিনা পরিশ্রমেই বেশ ধনবান হয়ে যায়, কিন্তু তারা হয়তো পরিশ্রমটি করছে না, কিন্তু তাদের হয়তো বংশ পরম্পরায় অর্থাৎ তার বাবা কিংবা তার বাবারা পরিশ্রম করেই কিন্তু অর্থটা উপার্জন করেছিল। সুতরাং তবে লেখক আরও বলেছেন যে বিনা পরিশ্রমে অর্থাৎ কষ্ট না করে এই রকম ধন লাভ কিন্তু খুব অল্প লোকের ভাগ্যেই ঘটে। লোকে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, অর্থ না থাকলে সংসার যাত্রা কিন্তু সম্পন্ন হতো না। অন্ন, বস্ত্র, গৃহ আমরা সব কিছুই পাই অর্থের মাধ্যমে। এরপর যদি কেউ আর পরিশ্রম না করে তবে একটা সময় সে যত অর্থ সঞ্চিত করেছিল ধীরে ধীরে সব শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, রাজার ভাণ্ডারও কিন্তু একটা সময় শূন্য হয়ে যায়। এবার লেখক ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, হে বালকেরা, তোমরা পরিশ্রম করো ছোটোবেলা থেকেই। যদিও ছাত্রাবস্থায় বা শিশুকালে মানুষ পরিশ্রম করতে পারে না, তখন তাদের পিতামাতারাই তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস জোগাড় করে। তারপর ধীরে ধীরে সেই শিশু যখন বয়ঃপ্রাপ্ত হয় তখন সে কর্ম করতে সক্ষম হয়, এবং ততদিনে তার পিতামাতা বৃদ্ধ হয়ে যায় এবং তারা কর্ম করতে আর সক্ষম হয় না। তাই লেখক বলেছেন বালকগণের উচিত ছোটোবেলা থেকেই পরিশ্রম করা, প্র্যাকটিস করা, এবং তাতে করে তারা অনায়াসে জীবনের যে কোনো ক্লেশই অর্থাৎ যে কোনো কষ্টই তারা সহ্য করে নিতে পারবে, এবং তারা নিজেরা কখনো অন্ন বস্ত্রের ক্লেশ পাবে না, এবং তারা তাদের পিতামাতাকেও প্রতিপালন করতে পারবে। ছোটোবেলায় যেরকম আমরা আমাদের বাবা মার হাত ধরে চলি, বাবা মার হাত ধরে প্রথম হাঁটা শিখি, সেই রকম আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের বাবা মারা আর হাঁটতে পারে না। তখন কিন্তু আমরা তাদের হাত ধরে তাদের জীবনের বাকি সময়টুকু তাদের জন্য ব্যয় করা উচিত। এটাই হচ্ছে মানুষের জীবন। তাহলে এরপর আমরা লেখক এর পরে বলেছেন, যারা বাল্যকালে বিদ্যাভ্যাস এবং বড় হয়ে ধনোপার্জন কিছুই করতে পারে না। ছোটোবেলায় মন দিয়ে পড়াশোনা করবো না, সারাদিন খেলে বেড়াবো, এবং এতে করে কী হবে, আমি পড়াশোনাও শিখলাম না, আমার পরিশ্রম করার কোনো অভ্যেসও হলো না। এতে করে আমরা বড় হয়ে কিন্তু কোনো কিছুই সে করতে পারে না। তারা যাবজ্জীবন ক্লেশ পায় মানে তারা যাবজ্জীবন দুঃখ পায়, কষ্ট পায়, এবং সারা জীবন তারা অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকে। অন্যের গলগ্রহ হয়ে বলতে লেখক বলেছে তারা পরজীবী হয়ে, কেউ যদি দয়া করে দুটো খেতে দেয় তো দিল, না দেয় তো না দিল, তারা এভাবে বেঁচে থাকে। সুতরাং এভাবে বেঁচে থাকা তো মনুষ্য জাতির পক্ষে খুবই হীন। অর্থাৎ আমি যদি আমার সসম্মানে বেঁচে থাকতে না পারি তাহলে আর কী হবে।
তাহলে লেখক তাহলে কি বলেছেন, এতক্ষণ অবধি আমরা যতটুকু পড়লাম ততটুকু সারাংশ হচ্ছে, শিশুগণ বা ছাত্রগণ তোমরা ছোটোবেলা থেকে বিদ্যাভ্যাস করো এবং পরিশ্রম করো, যাতে বড় হয়ে তোমরা মানুষের মতো মানুষ হতে পারো, যাতে বড় হয়ে তোমরা মাথা উঁচু করে সমাজের বুকে দাঁড়াতে পারো, যাতে বড় হয়ে তোমরা তোমাদের পিতা মাতার সঠিকভাবে প্রতিপালন করতে পারো। তাহলে চলো আমরা এবার এই গল্পের শেষটুকু পড়ে নিই। যে ব্যক্তি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করে অথবা অন্যের দত্ত যে বস্তু প্রাপ্ত হয় সে বস্তু তাহার। বলছে কোনো মানুষ যদি পরিশ্রম করে কোনো কিছু উপার্জন করে বা পায়, অথবা কেউ যদি তাকে কিছু দেয়, ধরো কোনো একটা জিনিস, ধরো তোমাদের মধ্যে কেউ হয়তো চকলেট খেতে ভালোবাসো, তোমার মা তোমাকে একটা চকলেট দিয়েছে, তাহলে চকলেটটা তোমার মার কাছ থেকে তুমি ওটা পেয়েছো, চকলেটটা তোমার। আর তোমার মা বা বাবা ধরো চাকরি করে টাকা পয়সা উপার্জন করে কোনো একটা কিছু তৈরি করেছে, বা ধরো একটা গাড়ি নিয়েছে, বা ধরো তোমার জন্য একটা ভালো ল্যাপটপ নিয়ে এসছে। তার ব্যাপারটা কী হলো, সে যখন নিয়ে এসছে তার মানে সে ওটা এনেছে কিভাবে, তার উপার্জন থেকে, এবং তুমি ওটা কী করে পাচ্ছ, তার কাছ থেকে। সুতরাং এই জিনিসটা সম্পূর্ণরূপে তোমার। যার জিনিস সে ভিন্ন, তাহা লইবার অধিকার কিন্তু অন্য কারণ নাই। যে বস্তু যাহার তাহারই থাকা উচিত, অর্থাৎ যেটা যার জিনিস সেটা তারই থাকা উচিত। লোকে জানে যে কি জানে, যে আমি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করিব তাহা আমারই থাকবে, অন্যে লইতে পারিবে না। এই জন্যই তাহারা পরিশ্রম করতে প্রবৃত্তি হয়। অর্থাৎ তুমি যদি জানতে, বা ধরো আমি যদি জানতাম যে কোনো একটা কিছু আমি কষ্ট করে সারাদিন কষ্ট করে কোনো একটা কিছু করার পর সেই জিনিসটা অন্য লোকে নিয়ে যাবে, তাহলে কি আমি সেটা করতাম? কখনোই করতাম না। কারণ তুমি যদি জানতে যে তুমি সারা বছর ধরে খেটে পড়াশোনা করবে, পড়াশোনা করে পরীক্ষা হবে, সেই রেজাল্টটা আরেকজন নিয়ে নেবে, তাহলে কি তুমি পড়াশোনা করতে ইন্টারেস্ট পেতে না। এটা মানুষের খুব সহজাত প্রবৃত্তি, যে মানুষ তখনই কোনো কর্ম করতে উদ্যত হয় যখন সে জানে যে কর্মফলটা সম্পূর্ণরূপে আমি পাবো, অর্থাৎ আমি পরিশ্রম করে কোনো কিছু পেলে সেই জিনিসটা সম্পূর্ণরূপে আমার হবে, তবেই তো মানুষ সেটা করে। কিন্তু সে যদি জানতো যে আমার পরিশ্রমের ধন অন্য লোকে নেবে, তাহলে সে কখনোই পরিশ্রম করতো না। তখন তার মনের মধ্যে পরিশ্রম করার ইচ্ছেটাই থাকতো না, যে আমি সারাদিন খাটবো, আমি পরিশ্রম করব, আমার জিনিস অন্য লোকে নিয়ে নেবে, সেটা সে ভাবতেই কিন্তু পারত না। যদি কেউ অন্যের বস্তু লইতে বাঞ্ছা করে, বাঞ্ছা মানে ইচ্ছা, বাঞ্ছিত অর্থাৎ আমার ইচ্ছিত মানে ঐচ্ছিক ব্যাপারটা, বাঞ্ছা মানে ইচ্ছা। যেহেতু এটা একটু আগেকার অর্থাৎ অষ্টাদশ শতকের লেখা, আমি প্রথমেই বলেছি বিদ্যাসাগরের লেখা, এই লেখা গল্পের মধ্যে আমরা তৎসম শব্দের অনেক বেশি প্রচলন দেখি। তৎসম শব্দ মানে যেই শব্দগুলি সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে আমরা বলছি তৎসম শব্দ। আর এই যে লেখার মধ্যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখার মধ্যে আমরা তৎসম শব্দের প্রচলন অনেক বেশি কিন্তু দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি, যদি কেহ অন্য বস্তু লইতে বাঞ্ছা করে, অর্থাৎ কারোর যদি অন্যের কোনো জিনিস নিতে খুব ইচ্ছে করলো, ওই বস্তু তাহার নিকট চাহিয়া বা কিনিয়া লওয়া উচিত, তার থেকে চেয়ে বা কিনে নেওয়া উচিত। ধরো তোমার খুব ইচ্ছে করলো যে তোমার বন্ধুর একটা খুব সুন্দর টেডি বিয়ার আছে, ওটা তুমি নেবে, ইচ্ছে তো করতেই পারে। তাহলে সেটা কিভাবে নিতে হবে? হয় তোমার সেটা তার কাছ থেকে চেয়ে নিতে হবে যে আমাকে একটু দিবি, আমি খেলা করব, অথবা আরেকটাভাবে কীভাবে কিনে নাও। তার বন্ধু তো আর ওটা বিজনেস করছে না যে তোমায় কিনে নেবে, তুমি আরেকটা কিনে নেবে, তোমার বাবা মাকে বলবে তোমাকে অন্য একটা কিনে দেবে। অর্থাৎ কোনো কিছু, অন্যের কোনো কিছু যদি নেওয়ার ইচ্ছে হয়, সেটা তার কাছ থেকে চেয়ে বা তার কাছ থেকে কিনে নেওয়া উচিত, অপহরণ করা নয়। অপহরণ মানে
চুরি করা। চুরি করে কিন্তু কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া উচিত নয়। যদি কাহারও কোনো দ্রব্য হারায়, কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, সেটা যদি পাওয়া যায়, সেটা তৎক্ষণাৎ তাকে ফেরত দেওয়া উচিত। আপনার হইল মনে করিয়া লুকিয়ে রাখলে সেটাকে চুরি করা বলে। ধরো তুমি কোনো একটা কিছু পেয়েছো, যেটা তুমি পেয়েছো সেটা ধরো তুমি রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর ধরো একটা কিছু বল পেলে, সেটা তুমি যদি ভাবো এটা আমার, আমি তো পেয়েছি বাবা, লুকিয়ে লুকিয়ে রেখে দিয়ে এটা আমার হবে, কখনোই না। সেটা কখনোই তোমার রেখে দেওয়া উচিত না, সেটা যারটা তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। আর বলছে এই যে সেটা যদি তুমি লুকিয়ে রাখো তাহলে সেটাকে বলে চুরি করা। চুরি করা বড় দোষ। চুরি করা কিন্তু খুব অন্যায় কাজ। তোমার যদি কোনো কিছু অন্যের জিনিস পছন্দ হয়, তুমি সেটা তাকে বলবে, তার থেকে চেয়ে নেবে বা দাম দিয়ে ক্রয় করে নেবে, কিন্তু কখনোই অন্য জিনিস লুকিয়ে লুকিয়ে নিয়ে নেওয়া উচিত না। অন্যের জিনিস লুকিয়ে লুকিয়ে নিয়ে নেওয়াকে বলে চুরি করা। চুরি করা হচ্ছে একটি গর্হিত অপরাধ। লেখক বলছেন যে দেখো, চোর ধরা পড়লে চোরকে কিন্তু অনেক নিগ্রহ ভোগ করতে হয়। তার কত অপমান, কত ঘৃণাস্পদ সে সকলের কাছে। একজন চোর যদি কখনো ধরা পড়ে, তাকে কি কেউ আর বিশ্বাস করে? করে না। যার কত অপমান হয়, সবাই তাকে কত ঘৃণা করে। চোর বলে কেউ তাকে বিশ্বাস করে না, এবং চোরকে সাথে কেউ আলাপ করিতেও চায় না। তুমি এটা শুনবে না কোনো ভালো মানুষ জেনে শুনে কোনো চোর তার বন্ধু হয়েছে। একটা লোক যদি চোর হয় না, তাকে কেউ পছন্দ করে না। শুধু তাই নয়, কারো যদি কেউ হারিয়েও যায়, সে সব সময় মনে করে এই রে, ও তো আমার বন্ধু, তার মানে ওই নিয়েছে, কারণ ও তো আসলে চোর। একটা মানুষ যদি সত্যি সত্যি একবার চোর বলে ধরা পড়ে এবং সে যদি দেখা যায় চুরি করেছে, তাহলে কিন্তু তাকে আর কেউ বিশ্বাস করে না। তাহলে কি হয়? সবাই তাকে অ্যাভয়েড করে, তার সাথে কেউ কথা বলতে চায় না, সব সময় সবাই তাকে ঘৃণা করে। সুতরাং পরের দ্রব্যে হস্তার্পণ করা উচিত নয়। হস্তার্পণ মানে হাত দেওয়া উচিত নয়। না বলে পরের দ্রব্যে হস্তার্পণ করা উচিত নয়। না বলে অন্যের জিনিস নেওয়াকে বলে চুরি করা। চুরি করা ভীষণ বড় অপরাধ। যে চুরি করে লোকে তাকে বিশ্বাস করে না। একবার মানুষের মধ্যে যদি বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, তাহলে কেউ তার সাথে কথা বলে না, এবং সে তখন কিন্তু সবার কাছ থেকে আইসোলেটেড, মানে একদম একাকী হয়ে যায়। সুতরাং ওহে ছাত্রগণ, তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয়, তোমরা তোমাদের বাবা মাকে বলবে, অথবা বন্ধু বা কারো কাছ থেকে চেয়ে সেটা দেখবে, কখনোই চুরি করবে না। লেখক বলেছেন যে অতএব প্রাণান্তেও পরের দ্রব্যে হস্তার্পণ করবে না। অর্থাৎ তোমার যদি খুব কষ্টও হয়, প্রাণও চলে যায়, আমি টিফিন আনিনি, ওর টিফিনটা রয়েছে খেয়ে নিই, ব্যাপারটা কিন্তু সেটা নয়। ঠিক আছে, ওর টিফিনটা রয়েছে, আমি ওকে বলি যে হ্যাঁ তোর থেকে একটুখানি আমাকে দিবি, সেটা এক জিনিস। কিন্তু নিয়ে খেয়ে নিলাম চুরি করে, এটা কিন্তু একদম ঠিক নয়। তোমরা কখনোই সেটা করবে না। কিন্তু লেখক বলেছেন পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যাতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, এবং তার জন্য কিন্তু কোনো পরিশ্রমের দরকার হয় না। বায়ু, সূর্যের আলো, বৃষ্টি, নদীর জল, এই সমস্ত বস্তু, আর এতে কিন্তু প্রতিটা মানুষের সমান অধিকার। এছাড়া অন্য কিছু এত ভিন্ন আর কোনো বস্তু পাইবার বাঞ্ছা করিলে, মানে এছাড়া অন্য যদি কোনো বস্তু পেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। হাওয়া খেতে গেলে পরিশ্রম করার দরকার নেই, সূর্যের আলো পেতে গেলে পরিশ্রম করার দরকার নেই, বৃষ্টিতে ভিজতে গেলে পরিশ্রম করার দরকার নেই, শুধু ঠান্ডা লাগতে পারে এই যা। কিন্তু এছাড়া স্যান্ডউইচই খাও আর কুরকুরেই খাও, ল্যাপটপই নাও আর যাই করো না কেন, আর গাড়ি চড়ে ঘুরে বেড়াও আর প্লেনে করে বেড়াতে যাও, যাই করো, তার জন্য কিন্তু পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু পাওয়া যাবে না।
কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং পরিশ্রম ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না। তবে পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেটা এক্ষুনি আমরা পড়লাম, তাতে কিন্তু সকলের সমান অধিকার। কবি নজরুল ইসলাম তার একটা কবিতায় বলেছিলেন, ফরমান বলে একটা কবিতা ছিল, তাতে বলেছিলেন এই জগতের যা কিছু আছে, বাসে ভরা ফুল আর রসে ভরা ফল, বাসে মানে সুবাস, সুবাসে ফুল এবং রসে ভরা ফল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তব ফরমান ভগবান ভগবান। অর্থাৎ ঈশ্বর পৃথিবীতে কিছু কিছু জিনিস সেটা আমরা সবাই পাই, আকাশ পড়া সূর্য তারা, বায়ু প্রবাহ, নদ নদী, এসব। কিন্তু এছাড়া আমরা জীবনে যাই পেতে চাই না কেন, তার জন্য কিন্তু আমাদের পরিশ্রমটা করতেই হবে। পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে মোটামুটি এই হলো এই গল্পের, তোমাদের যেভাবে আমি বোঝালাম মোটামুটি এই গল্পের এইটাই হচ্ছে মূল বক্তব্য। এবার তাহলে পাঠের মূল ভাবটা আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। সৃষ্টির মূলেই রয়েছে পরিশ্রম। পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো শ্রমে নিযুক্ত। বনের পশু পাখি তারাও কিন্তু শ্রম করে প্রাণ ধারণের জন্য, খাদ্য সংগ্রহ করে চলেছে। মানুষ তারা তো দিবারাত্র পরিশ্রম করে জীবিকা অর্জনের জন্য, শুধু যে খাওয়ার জন্য সেটা কিন্তু নয়, সুখে ভবিষ্যৎ কাটানোর জন্য, অপরকে নিশ্চিন্ত রাখার জন্য, প্রায় সব কিছুর জন্যই কিন্তু মানুষের সারা জীবন ধরে কর্ম করে চলে। যে কোনো বস্তু লাভের জন্যই শ্রমের প্রয়োজন। এই শ্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে বা জন্ম নিয়েছে সভ্যতা। মানব সভ্যতা কিন্তু এই বিস্ময়কর সমস্ত অবদানই শ্রমের মাধ্যমেই বা যুগ যুগান্তকারী সাধনার ফসল। এই গল্পে বিদ্যাসাগরের চিন্তায় শ্রমের মূল্যায়ন আমরা এভাবেই পেয়েছি। অর্থাৎ পরিশ্রম ছাড়া পৃথিবীতে কিছু পাওয়া যায় না, আর বিনা পরিশ্রমে যেগুলো পাওয়া যায় সেগুলো একমাত্র শুধু প্রকৃতির দান, তাতে কিন্তু সবার সমান অধিকার। আর পরিশ্রম করো, তবেই তুমি তোমার ঈপ্সিত জীবন, বাঞ্ছিত ফল পাবে। তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারটা এইটুকু পড়লাম আজকে। এরপর আমরা নেক্সট দিন অর্থাৎ কালকে এই চ্যাপ্টারটা, আমি আজকে তোমাদের এই গল্পটা আর কি আরেকটু ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ভিডিওর সাথে, তোমরা ভালো করে রিডিং পড়বে। আমরা কালকে এই গল্পের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রশ্ন নিয়ে আলোচনা করলেই মোটামুটিভাবে তোমাদের সবটা হয়ে যাবে। আমি শর্ট কোয়েশ্চেনগুলো ওই আলোচনা করব এবং তোমাদের কিছু কিছু পাঠিয়ে দেব, মানে থ্রু ভিডিও, আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে নেব এবং প্রশ্ন পাঠিয়ে দেব, নিজেরা লিখবে। আর যেগুলো একটু রচনাধর্মী প্রশ্ন সেগুলো আমি তোমাদের কিছু কিছু লিখিয়ে দেবো, কারণ আমাদের তো এই এতটুকুন ক্লাসে সব প্রশ্ন লিখিয়ে দেওয়া সম্ভব নয়। তবে আমি তোমাদের মোরালেস প্রায় সমস্ত প্রশ্নই আলোচনা করব। যদি কারো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, কি প্রশ্ন যখন পাঠাবো পড়ে হয়তো আমি মনে হচ্ছে ঠিকমতো বুঝে উঠতে পারছি না বা লিখতে পারছি না, সেক্ষেত্রে তোমরা আমার সাথে ফোন করে কথা বলে নেবে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই। আমি তোমাদের এই টোটাল গল্পটা ছবিটা তুলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি।